ফোন চার্জ শেষ হওয়ার সময় পেল না। এখন আমি তনির সাথে কিভাবে যোগাযোগ করবো? এটা দিয়ে ফোনটা চার্জ দিয়ে ফেলুন। ইটস ওকে, লাগবে না। যেমন আপনার ইচ্ছা। আচ্ছা, আপনার পাওয়ার ব্যাংক আমি ইউজ করলে আপনার কোনো প্রবলেম হবে না তো? আরে না, আপনি চার্জ দিন। থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আসলে তাড়াহুড়ায় বেরোতে গিয়ে মোবাইলে চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। সুন্দরী মেয়েদের সাথে এরকম প্রায় হয়। আপনি কিন্তু আমার সাথে ফ্লার্ট করছেন। মোটেই না, যদি কোরিও থেকে সিচুয়েশনটা হালকা করার জন্য করছি। বাই দ্য ওয়ে, আমি রিজওয়ানা ইসলাম রিদিতা। নাইস নেম। আর ফয়সাল। সকাল 11:30 বগুড়া যাত্রীরা বাসে ওঠেন। এই মামা, ম্যাডাম বলুন। তো সিটি বাসের টিকিট কেটেছি, আর এটা তো ভাঙা সিট। ম্যাডাম আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ভাঙা সিটে এত দূরে জার্নি করা সম্ভব না, প্লিজ আপনি দেখুন। এক্সকিউজ মি স্যার, তার আপনি তো প্রাইভেসির জন্য 3টা টিকিট কেটেছেন, কিন্তু আপনি ভ্রমণ করছেন একটা সিটে। তো 3টা টিকিট কাটা কি অপরাধ নাকি? না না স্যার, আমি সেটা বলিনি। আসলে হয়েছে কি, আমাদের বাসে একটু ঝামেলা হয়েছে। আমাদের একজন নারী যাত্রী, ওনার সিটের প্রবলেম হয়েছে। এখন আপনি যদি অনুমতি দেন, আপনার পাশে এনে ওনাকে বসাতে চাই। ভাই, একটা সিটের টিকিট কাটছি, নিজের জন্য কাটছি, আরাম করে যেতে পারি। এখন আমি অন্য কাউকে হেল্প তো করতে আসি নাই ভাই। স্যার আপনাকে বাসের সিচুয়েশন না না না, ডিস্টার্ব করবেন না। আরে আরে সিট মানে শেষ আসুন। থ্যাংক ইউ মামা। স্যার আপনি বসুন। আরে আপনি? ও আপনি? আপনারা কি একে অপরকে চিনেন? চিনি না, জাস্ট কিছুক্ষণ আগে পড়েছি। ও তাহলে তো ভালোই হলো। ম্যাডাম বসুন প্লিজ। ম্যাডাম আপনার সাথে শুভ হোক। স্যার এনজয়। এই ড্রাইভার গাড়ি আগে বাড়াও। দেখলেন তো, যখন দুজন মানুষকে পাশাপাশি দিয়ে আসতে চায়, তখন পৃথিবীর কোনো কিছুই তাদের আলাদা করতে পারে না। পরিসংখ্যান বলছে যে এরকম পরিস্থিতিতে দুইজন অচেনা মানুষের মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনাটাই বেশি, প্রায় 53%। বাকি 47% মানুষ চিরদিনের জন্য আলাদা হয়ে যায়, কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। এখন আপনারাই দেখুন, কাছাকাছি আসাটা ওদের জন্য মঙ্গল বয়ে আনে নাকি ক্ষতি। কি হয়েছে, এরকম করছেন কেন? মাথা ঘোরাচ্ছে আর বমি লাগছে। কামড়া আসছে। আপনাকে কে বলেছে এরকম অবস্থায় গাড়িতে উঠতে? আপনারা এরকম প্রেগনেন্ট অবস্থায় লং জার্নিতে আসেন কেন? আপনারা জানেন না আপনাদের মতো মায়েদের জন্য তাদের গর্ভের সন্তানের অবস্থিত ভোগে। এ বলেন কি বলেছে জানেন? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে। এক্সকিউজ মি, একটু থামুন। আপনি বকবক করেই চলেছেন। আমি প্রেগনেন্ট, আপনাকে কে বলেছে? আপনিই তো বলেন আপনার বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে। আজব মানুষ তো আপনি। একবার বমি বমি পেলেই আর মাথা ঘোরালে সে প্রেগনেন্ট হয়ে যায় নাকি? আপনার মতো জঘন্য টক্সিক মাইন্ডের লোকের সাথে আমি জার্নি করবো না। আগে সিটে চলছে। কুল কুল, আপনি রেগে যাচ্ছেন কেন? কত কথা বলে রাখবো না। না না, জাস্ট একটু ভেবে দেখুন, আপনার কিন্তু এখন আর মাথা ঘোরাচ্ছে না। মানে আপনার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে। যখন কোনো জার্নিতে যাবেন, তখন যদি জার্নির ব্যাপারে ভাবেন, তখন আপনার শরীরটা খারাপ লাগবে। আদারওয়াইজ আপনি যদি অন্য কিছু নিয়ে চিন্তা করেন, তখন শরীরটা আর খারাপ লাগবে না। তাই তো, এটা কিভাবে হলো? ম্যাজিক। এভাবেই করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। সম্মানিত যাত্রীবৃন্দ, 20 মিনিটে যাত্রা বিরতি করেছে। আপনারা নেমে আপনাদের কার্য সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে। স্যার আপনারা নামবেন না? আই এম রিয়েলি সরি। ইটস ওকে। বাস কেন থেমে আছে? আসলে একটা বিশেষ মানুষ ঘুমাচ্ছিল তো, ড্রাইভারকে বলেছি যাতে গাড়ি না। ফাইজলামি না করে। আরে যাত্রা বিরতি চলছে, সবাই নিচে গেছে, আপনি যাবেন? আমি বরং এখানেই থাকি। জায়গাটা আসলে সুন্দর। আপনি যান। আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন। আপনার হাসিটা সুন্দর। থ্যাংক ইউ। চলো। ওকে। এইখানে পরিসংখ্যানের হিসাব বলে লাভ নেই। দুজন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যখন নতুন নতুন আলাপচারিতে মেতে ওঠে, এদিকে যাই। তখন আশপাশের দুনিয়া সম্পর্কে তাদের আর কোনো ধারণা থাকে। জায়গাটা একটু বেশি সুন্দর, তাই না? হ্যাঁ ভালোই। আপনি চুপচাপ কি ভাবছেন? দুদিন পরে আমার শিল্পকলা একাডেমিতে একটা শো আছে, থিয়েটার করি। ওটারই ডায়লগগুলো একবার মনে করছিলাম আর কি। ওয়াও, দ্যাটস গ্রেট। আপনি কোথায় যাচ্ছেন সেটাই তো জানা হলো না। নয়নতলা, ওখানে শো। আমিও নয়নতলাতে যাচ্ছি। আমার জন্ম নয়নতলাতেই, বাট থাকা হয় ঢাকাতে। তো এবার কি উদ্দেশ্যে আছেন? বিশেষ একটা কারণ, তবে সেটা বলা যাবে না। বলেন না। বাবার বিয়ে দিতে যাচ্ছি। আরে মানে কি? আসলে আমার মা ছোটবেলাতে মারা যান, এরপর বাবার দ্বিতীয় বিয়ে করেননি। সাচ এ গুড ফাদার। আসলে আমার ইচ্ছা দেশের বাইরে সেটেল হওয়ার। তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তখন তো বাবা একা হয়ে যাবে, তাই আমি নিজেই জোর করে বাবাকে বিয়ে দিচ্ছি। তবে আমার কাছে কিন্তু এর থেকে একটা বেটার আইডিয়া ছিল। কিরকম? ঘর জামাই। চিন্তা করে দেখুন না, আপনি যদি এরকম কোন ছেলেকে বিয়ে করে থেকে যান, ঘর জামাই ছেলের সাথে যদি বিয়ে হতো, তাহলে আপনিও এখানে থেকে যেতে পারতেন। আঙ্কেলও আর লোনলি ফিল করতেন না। তাই বুঝি? এরকম মেরুদণ্ডহীন জামাই কোথায় পাবো? আরে আজিত, চারপাশে একটু চোখ বুলিয়ে দেখেন, অনেক ছেলে রেডি হবে। আপনি কিন্তু মানুষটা ভীষণ ফানি। কথা বললাম, তাও ফানি লাগে। জান আপনি কথা বলুন। এখন আর শরীর খারাপ লাগছে? লাগছে। ওয়েট ওয়েট, বয়ফ্রেন্ড কি করে? আসলে আমি সিঙ্গেল। তাহলে তো কথা চালিয়ে যাবো না, পরে আবার দোষারোপ করবেন? আপনার ইচ্ছা। স্যার বাসের টায়ার ব্লাস্ট হয়েছে। এই নামেন নামেন, সবাই নাম। ওয়াও, আই লাভ সানফ্লাওয়ার। একটা সুন্দরের কাছে আরেকটা সুন্দর আসলে কি হয় জানেন? কি হয়? আমি কেন করতে যাবো? টিচার পেন নেই? আরে ও শিট, একটু দেখে হাঁটবেন না? পারবেন? দেখি ট্রাই করে। হবে 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 হবে, শাবাশ শাবাশ।
আপনার পছন্দের মানুষ এই আঘাত পেয়েছে আর আপনি তাকে সাহায্য করবেন না, এমন হতেই পারে না। তবে এরকম পরিস্থিতিতে পছন্দের মানুষকে কোলে নেওয়া বা কাঁধে নেওয়ার সম্ভাবনা নির্ভর করে সঙ্গিনীর ওজনের উপর। সঙ্গিনী স্লিম হলে কোলে নেওয়ার সম্ভাবনা 100%, আর সঙ্গিনী হেলদি হলে এটা নির্ভর করে যে কোলে নেবেন তার সাহস এবং শক্তির উপর। স্যার গাড়ি স্টার্ট দেন। পরিসংখ্যান বলে যে যাত্রাপথে এরকম দেখা বা পরিচয় হওয়ার পরে পরবর্তীতে আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষের সঙ্গে বাবা গাড়ি পাঠাবেন বলেছে। বিচ্ছিন্নতার দলে আমার কি এখন তো যে চার গন্তব্যে আবার হয়তো দেখাও হবে না। এভাবে বলছেন কেন? পৃথিবীটা গোল, হাতে থাকলে আবার দেখা হয়েও যেতে পারে। কিন্তু ভাগ্য তো নিজের হাতেও দেখা যায়। মানে মোবাইলটা দেন। আরে মোবাইলটা দেন না, আবার যাতে দেখা হয় সেই ব্যবস্থা নিজেই নিজের হাতে লিখে দেবেন। আমার নাম্বার। আপনি মানুষটা না ভীষণ অদ্ভুত। আই এগ্রি, আপনিও মানুষটা ভালো। আবার দেখা হওয়ার আশায় তাহলে বিদায় নিই। বাবা কেমন আছো তুমি? তোমার কেমন আছিস? এই তো ভালো, সবকিছু ঠিক সব ঠিকঠাক। তুমি ওই ভেতরে নিয়ে যা যা। ধুর, নাম্বারটা সেভ করলাম, কিভাবে খুঁজে পাবো? রিয়া বলো। রিয়া হ্যালো। তো বলতে পারছি না রে। এরকম উঠে যাচ্ছিস কেন? দূরে আয়। তোদেরকে এতদিন আমি কি শিখালাম? অভিনয় তো এরকম না রে। তোদের এই অভিনয় যদি দর্শক দেখে ওদেরকে তো ডিম ছুঁড়ে মারবে শালা। রে তোর রিহার্সালে মনোযোগ নাই কেন? কিছু না। সামনে আমাদের শো, তুই যদি এখন রিহার্সালে মনোযোগ না দিস তাহলে কিভাবে হবে? আরে ভাল লাগছে না, বললাম তো। আমাকে বল কি হয়েছে? আমার এসব রিসার্চ এখন ভালো লাগছে না। আই এম সো হ্যাপি ফর ইউ বাবা। আপনার নতুন জীবন হলো অনেক অনেক শুনলাম। থ্যাংক ইউ। অনেক রাত হলো, তুমি তাহলে ঘুমো, আমি যাই। দুদিন পরে আমার শিল্পকলা একাডেমিতে একটা শো আছে, আমি থিয়েটার করি। আপনি এখানে? আপনি তো বলেছিলেন আজকে আপনার এখানে শো আছে, বাট একটু শুনে মিস করে ফেললাম। ব্যাড লাক। আপনার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা বলেন? অনেক কষ্টে আপনার ঠিকানাটা ম্যানেজ করেছি। আমি আসলে কোনো ভনিতা করতে পারি না, আমার আপনাকে ভালো লাগে। কিছু বলছেন না কেন? যে প্রশ্নের উত্তর নেই সেটা দেবো কিভাবে? কেন, আপনার কি কেউ আছে? দেখুন, এসব প্রেম ভালোবাসায় আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি শো দেখতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু আমি আমার স্বাধীনতা নিয়ে বাঁচতে ভালোবাসি। থ্যাংকস ফর কামিং। বুঝলাম না, কোনো দিন থাকার পর আজকে চলে যাচ্ছিস কেন? কি রে, কথা বলছিস না কেন? কাজ আছে। কি এমন জরুরি কাজ যে তোর আজকে যেতে হবে? তুই এমন অ্যারোগেন্টের মতো আচরণ করছিস কেন? এসব কমপ্লিট কি তোদেরকে দিতে হবে নাকি? মানুষের পার্সোনাল স্পেস বুঝো না। বস, রিয়ার সাথে আচরণ করাটা ঠিক হলো না। Sorry to say, but you have bad news, Mr. Faisal. এনিথিং সিরিয়াস ডক্টর? More than serious, Mr. Faisal. আপনি এরকম একটা সিভিয়ার প্রবলেমকে ইগনোর করলেন কিভাবে? আমি ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি। তাই বলে গত 6 মাসে শরীরের একই সিমটম থাকার পরও আপনি ডাক্তার দেখানোর প্রয়োজন মনে করলেন না, আমি ভেবেছি জাস্ট নর্মাল মাইগ্রেন। আর সেই কারণে ডালবাতের মতন পেইন কিলার খেয়ে শরীরের ব্যথা কমানোর চেষ্টা করেছেন। খুব কঠিন রোগ। সহজ ভাষায় বলতে গেলে ব্রেন টিউমার। আমাকে সত্যি কথা বলবেন? অবশ্যই। কতদিন বাঁচবেন? এক্স্যাক্টলি বলা তো কঠিন, তবে 6 মাস। ঠিক আছে তো, 6 মাস এত এত তো খারাপ না। 6টা মাস নিজের মতো করে বাঁচবো, সমস্যা নেই। মিস্টার ফয়সাল, আমি আপনাকে কিছু মেডিসিন দিয়েছি। হ্যাঁ, ওষুধ খেয়ে আর কি হবে? না তারপরে আপনার ওষুধগুলো যন্ত্রণাটা কমাবে। আমি অনুরোধ করবো যে ওষুধগুলো খাবেন। আমি এত কষ্ট করে জীবনটা ম্যানেজ করে মানুষটাকে খুঁজে দিতে আর আমাকে ফিরিয়ে দিল, কিন্তু ওর চোখে তো স্পষ্ট ভালোবাসা বোঝা যায়। আসসালামু আলাইকুম। আপনি একটু কেয়ার হসপিটালে আসুন। আপনার ভালোবাসার মানুষটা আপনার অপেক্ষায়। প্লিজ আসুন, প্লিজ। তোমাকে এগিয়ে যাওয়ার কারণ আর চিঠিতে ইতিমধ্যেই সব জেগে গেছে। চিঠিটা পাওয়ার পর জানি তুমি আমার লাশের পাশেই দাঁড়িয়ে লাশের মানুষ পাশে এসে দাঁড়ালে স্বস্তি লাগে। প্রত্যেক মানুষই দিন শেষে তার ঘরে ফেরে, তার প্রিয়জনের কাছে ফেরে। ঘর সেটা না যেখানে আপনি প্রতিদিন ফেরেন, ঘর সেটা যেখানে আপনি প্রতিদিন ফেরার জন্য অপেক্ষায় থাকেন, যে ঘরে আপনার প্রিয় মানুষগুলো অপেক্ষা করে আছে।